তারাতলায় ভয়াবহ বিপর্যয়, ভেঙে পড়া গোডাউনের নিচে আটকে বাড়িতে ফোন করেন মুঙ্গেরের একাধিক শ্রমিক। তাদের মধ্যে কারো মৃত্যু হয়েছে, কেউ নিখোঁজ, কারো চিকিৎসা চলছে হাসপাতালে। উদ্বিগ্ন ও শোকগ্রস্ত পরিজনরা। যখন দুর্ঘটনা ঘটেছিল তখন দুর্ঘটনায় চাপা পড়ে যান। आप लोगों को कितने बजे मन्नू से फोन आया? 2 बजे भोर में। मतलब आज कैसे, मतलब वो क्या बोला फोन करके बोला हम ठीक है, जल्दी निकालिए बाहर। अच्छा, उसके बाद आप लोग क्या? उसके बाद मेरा आदमी यहाँ पे 2 आदमी था, उसको भेजे हैं मोबाइल से बात करते हुए। अंदर से लोहा बजा रहा है तो उसको पता चला कि यहाँ पर मेरा आदमी है, इसलिए से वहाँ कटिंग करके निकाला। कितने बजे उसको उठाया? 6 बजे आज सुबह। तो उसका हालत का क्या है अभी? बहुत कम है। फोन किसको किया था? आपको ही? हम सब लोग गाड़ी में बैठ के आ रहे थे, फोन किया कि भाई हम ठीक हैं। 1 बजे बोला, मैंने बोला सिपाही जाने नहीं दे रहा है, डायरेक्ट बोलो कि मेरा आदमी का लोकेशन मिल रहा है, लोकेशन पे हमको जाने दो। लोकेशन पे गया तो मिला, और वही हुआ कि 6 बजे सुबह में निकला वो। उनका ये गड़बड़ है। अभी भी एक जन लापता है। हाँ, মুঙ্গেরের বাসিন্দা ঘি কুমার, তার মৃত্যু হয়েছে। ঘি কুমারের সঙ্গে সঙ্গে এখনো নিখোঁজ রয়েছেন তারই আরেক সম্পর্কে ভাই হয় शिरचंद कुमार। आप लोग ये शिरचंद के बारे में, घी के बारे में कब पता चला आप लोगों को? कल पता चला था। कैसे? वो फोन आया था, मेरा भाई खुद फोन किया था, दबा हुआ था तो उसका मोबाइल में नेटवर्क होगा, हमको फोन किया। मन्नू? हाँ, मन्नू ने शहीद किया था। फोन करके क्या बताया? फोन करके बताया कि भैया हम यहाँ फंसे हुए हैं, वो जो जिस पे ढलाई कर रहा था वो ढलाई गिर गया है। तो फिर हम यहाँ पे लोकल आदमी और काम कर रहे थे हम लोग का, फिर भेजे वहाँ साइड पे, तो वही लोग जाके वो लोग को निकाला, बचाया, फिर इधर में लाया। अभी भी एक जन तो लापता। अभी भी एक जन लापता है। और घी को रेस्क्यू कब किया? घी कुमार को रेस्क्यू किया था सुबह में 5 बजे। हाँ, और निधन हो चुका था उसका। और मन्नू कहाँ है अभी? मन्नू अभी ऑपरेशन में है। এনারা সকলেই পরিযায়ী শ্রমিক বলা যেতে পারে। তারা বিহার থেকে পরিযায়ী হয়ে বাংলায় এসেছেন শ্রমিকের কাজ করতে, আর সেই কাজ করতে গিয়েই এই মর্মান্তিক দুর্ঘটনা। দিব্যেন্দু সিংহর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। নাম না করে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেএমসিতে কি হয়েছে আমরা জানি না, কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর এই কালী ক্যামাক স্ট্রিটের নিয়োগ সবাই জানে। এই কালী বাইপাসের পাশে তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে। ঠিক কি বললেন মুখ্যমন্ত্রী, শুনুন। আপনার কেএমসিতে কি হয়েছে আমরা জানি না, আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি, আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। একদম আপনারা শুনলেন বিধানসভায় বিবৃতিতে কলকাতা পুরসভার দুর্নীতি প্রসঙ্গে জনৈক কালীর নাম উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা পুরসভার আগের বোর্ডে কালীচরণ বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি হিসেবে কাজ করতেন, অর্থাৎ যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যে কালীর নাম তিনি উল্লেখ করলেন তার পরিচয় সম্পর্কে আরো বিস্তারিত আমরা আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের কাছ থেকে জানবো। অর্ণব, দেখো, যেটা জানা যাচ্ছে, যখন ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মেয়র ছিলেন তখন তার অফিসার ইন স্পেশাল ডিউটি হিসেবে একজন কাজ করতেন, তার নাম হচ্ছে কালীচরণ বন্দ্যোপাধ্যায়। সেই কালীচরণ বন্দ্যোপাধ্যায় তিনি কাজ করতেন, এবং শুভেন্দু অধিকারী যখন বিরোধী ছিলেন তখনও কিন্তু তিনি এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নামে অভিযোগ করেছিলেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে। এবং আজকে যেটা দেখা যাচ্ছে যে কালীবাবুর কথা উল্লেখ করেছিলেন, এবং আজকে যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুবাবু এই অভিযোগ করেছেন যে কালীবাবুই সবকিছু ফাইল পাস করান, এবং পুরসভা সূত্রে একজন কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের কথাই পাওয়া যাচ্ছে, যিনি হচ্ছেন মেয়রের অফিসার ইন স্পেশাল ডিউটি হিসেবে কাজ করেছেন। যদিও যেহেতু ডিজলভ হয়ে গেছে কলকাতা পুরসভা, সেই কারণে হচ্ছে যে তার ঘর যেটা আছে সেটা
তার ঘর বন্ধ রয়েছে এবং সেই ঘরেতে তিনি এখন বসেন না, তিনি অন্যত্র তিনি বসছেন। তার কারণ হচ্ছে যে এটা হচ্ছে পুরসভার সাধারণ অফিসার যারা হচ্ছে ওএসডি হিসেবে দায়িত্ব পালন করেন। যেহেতু মেয়রের এখন নেই সেহেতু তার ঘর বন্ধ এবং সেই ওএসডি তিনিও এখন আর আসছেন না এবং যেটা জানা যাচ্ছে যে মানে সেই ওএসডির ঘরে তিনি আসছেন না, তবে কলকাতা পুরসভায় তিনি এদিন এসছেন এমনটা জানা যাচ্ছে। কিন্তু তিনি কোথায় রয়েছেন সে সম্বন্ধে এখন সবার মনে প্রশ্ন রয়েছে যে তিনি কোথায় রয়েছেন। ধন্যবাদ অর্ণব। আর প্রাক্তন মেয়র তিনি দাবি করছেন যে তারাতলার ওই গোডাউন বেআইনি নয়। আমি যতদূর জানি ওই গোডাউন বেআইনি নয়, পুরসভার অনুমোদন নিয়েই তৈরি হচ্ছিল ওই গোডাউন। শুনুন। নিশ্চয়ই আগে যখন আমি ছিলাম রেস্কিউতে যেতাম, অনেকগুলো সিস্টেম করেছি কর্পোরেশনে যখন ছিলাম যাতে ইল্লিগাল নয়। আমি যতদূর জেনেছি এটা ইল্লিগাল নয়, সুপারভিশনের অভাব। সুপারভিশন তার মেয়রের বা কমিশনারকে সুপারভিশন করতে পারে না। আমি যতদূর জেনেছি এটা স্যাংশন নিয়ে করা হয়েছে এবং এটার কি মানে মেটেরিয়াল কি দিয়েছে না দিয়েছে সেটা জানার কথা আমার না, বা ওইখানে কোথায় হচ্ছে সেটা আমি জানতাম না। এটা আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিয়ে সিটি অফ জয়কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন। কোনো বিপর্যয়ে আপনারা এনডিআরএফ সেনাকে ডাকেননি, একটাকেও ছাড়া হবে না। আপনাদের প্রাক্তন মেয়রের সই আছে। বিধানসভায় গোডাউন বিপর্যয় নিয়ে বিবৃতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একাধিক ইনসিডেন্ট গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি, কোন উদ্ধার কার্যে এনডিআরএফ এবং আর্মিকে কোনোদিন ডাকেননি। গার্ডেন রিচের ধ্বংসস্তূপে আপনার জেলা মুর্শিদাবাদের যারা হাত খুলে মমতা ব্যানার্জিকে ভোট দেয় মুসলিম, তাদের 14 জন চাপা পড়ে মারা গেছিল, একজনকে উদ্ধার করতে পারেননি আপনারা জীবিত। আমরা এটা নিয়ে রাজনীতি করব না, কিন্তু কি করেছেন আপনারা? একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে, এতে কাউকে ছাড়া হবে না। আপনার ইঞ্জিনিয়ার যাদের নাম আছে, it is found that Sri Aminur Sheikh, sub-assistant engineer, Sri Nirmalendu Sardar, assistant engineer, Sri Ranjan Das, executive engineer, has not discharged their duties and responsibilities in respect of the in-state premises. আমরা পুরো ফ্যাক্ট ফাইন্ডিং বের করেছি, কোনো ছাড়াছাড়ির সিন নেই। তারাতলা বিপর্যয়ে মৃত্যু মিছিল, মৃতের সংখ্যা বাড়ছে। তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে মৃতের সংখ্যা এখনো পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে 11, আহত হয়েছেন 18 জন। সকালে ধ্বংসস্তূপ থেকে 5 জনকে উদ্ধার করা হয়েছে। এখন সেখানে উদ্ধার কাজ শুরু হয়েছে কিনা আমরা একবার জানবার চেষ্টা করব, কারণ তুমুল বৃষ্টি হচ্ছিল, সেখানে উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হয়েছিল। সেই ঘটনাস্থল থেকে সরাসরি দুই প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, একদিকে আবির দত্ত, অন্যদিকে ঐশী মুখোপাধ্যায় রয়েছেন। আবির, কি পরিস্থিতি ওখানে এখন? দেখো, টানা এই যে বৃষ্টি কিছুটা থেমেছে বা বলা যায় ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এবং এখানে কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম যে এনডিআরএফ এর 2 জন অফিসার তারা ইন্সপেকশন করছেন এবং যে জায়গাতে এই তল্লাশি বা এই উদ্ধার কাজ চালানো হচ্ছিল সেই জায়গাতে তারা ইন্সপেকশন করছেন। মূলত যে জায়গাগুলো হোল করা হয়েছিল, যেখান থেকে বিভিন্ন এই ল্যাডারের বা বিভিন্ন যে যন্ত্রের অংশগুলো ভেতরে প্রবেশ করানোর চেষ্টা চলছিল, সেই জায়গাগুলোকে ঢেকে রাখা হয়েছিল টানা বৃষ্টিতে। এখন তোমাকে সরাসরি সেই ছবি দেখাচ্ছে প্রবীর দে, আমার ক্যামেরাম্যান, যে এখানে যারা এনডিআরএফ থেকে আরম্ভ করে পুলিশ এবং আর্মির অফিসাররা রয়েছেন তারা প্রত্যেকেই ছাতা হাতে, এবং যে জায়গাতে তারা অবস্থান করছেন সেখানেও জল জমে গিয়েছে এবং তার সাথে সাথে সম্পূর্ণভাবে কাজ এখন বন্ধই রয়েছে। তার কারণ এই টানা বৃষ্টি, ঝোড়ো হাওয়া এবং তার সাথে মুহুর্মুহু এই বজ্রপাত, তো তাতে চারিদিকে জলমগ্ন পরিস্থিতিও হয়ে রয়েছে। সেই ছবিটা দেখলে তুমি বুঝবে, যেখানে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে সেখানে জল, যেখানে অপেক্ষা করছেন দমকল বাহিনী, এনডিআরএফ এর বাহিনী এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ তাদের টিম, সেই জায়গাটাও কিন্তু তারা ওখানে এক জায়গায় অপেক্ষা করছেন। কিছুক্ষণ আগে যেমনটা তোমায় বললাম, আমরা দেখলাম যে যে জায়গাতেই উদ্ধার কাজ চালানো হচ্ছিল সেই জায়গাতে
দুজন এনডিআরএফের অফিসার জওয়ান তারা সেখানে গিয়েছিলেন এবং তারা গিয়ে ইন্সপেকশন করেছেন। এখন দেখার বিষয়, এখনো পর্যন্ত বৃষ্টি কিন্তু থামেনি, বৃষ্টি অনবরত হয়েই চলেছে, কিন্তু যে গতিতে এবং যে তীব্রতাতে বৃষ্টি পড়ছিল সেই তীব্রতা বা সেই গতি বৃষ্টির কিছুটা কমেছে এবং সেই ক্ষেত্রে আরও কিছুক্ষণ পরে সম্পূর্ণ যদি বৃষ্টি বন্ধ হয়ে যায়, এখন প্রশ্ন এটাই থাকবে যে আজকে এই পরিস্থিতিতে আলো যথেষ্ট, এই দৃশ্যমানতাও কিছুটা কমই রয়েছে, সেই ক্ষেত্রে যে গতিতে এই উদ্ধার কাজ চলছিল সেই গতিতে উদ্ধার কাজ চালানো যাবে কিনা, তার কারণ ঝুঁকি একটা থেকেই যাচ্ছে। তার কারণ যে জায়গাতে তারা উদ্ধার চালাচ্ছিলেন সেই জায়গাটা সম্পূর্ণ ভিজে রয়েছে এবং তার সাথে সাথে কিছু জায়গাতে ড্রিলিং প্রক্রিয়াতেও কাজ চালানো হতে পারত, কিন্তু সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে যেহেতু চারিদিকে জলমগ্ন, সেই ইলেকট্রিসিটির একটা সমস্যা থাকতে পারে। যদিও এই টিমের তরফ থেকে এখানে একটা তাদের মধ্যেই একটা বৈঠক করে নেওয়া হচ্ছে বা তারা একটা মিটিং করছেন, সরাসরি দেখাচ্ছে প্রবীর দে, এবং এই ক্ষেত্রে বৃষ্টি সম্পূর্ণ বন্ধ হলে তারপরে কিছুটা সময়ের পর তারা কিভাবে এই উদ্ধার কাজ করবেন সেটা তারা হয়তো ঠিক করবেন। কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখলাম দুজন জওয়ান তারা ওই ঘটনাস্থলে গিয়ে, অর্থাৎ যেখান থেকে উদ্ধার কাজ চালানো হচ্ছিল সেই জায়গাতে তারা কিন্তু ইন্সপেকশন করলেন। একদমই আবির, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। গতকাল যে তাসের ঘরের মতোই নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ে, যার জেরে 11 জনের মৃত্যু হয়েছে। সকাল থেকে যে গতিতে উদ্ধার কাজ চলছিল তা কিছুটা সমস্যার মধ্যে পড়তে হয়েছে, কারণ তুমুল বৃষ্টি, যদিও বৃষ্টি এখনো থামেনি, তবে টানা অপারেশন সেখানে চলছে। আমাদের অপর প্রতিনিধি সেখান থেকে রয়েছেন ঐশী মুখোপাধ্যায়। ঐশী, তুমি যে অংশে রয়েছো সেই অংশের কি পরিস্থিতি, কি ছবি? গত 1.5 ঘন্টা ধরে উদ্ধার কাজ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে, বাধাপ্রাপ্ত হয়েছে এই দুর্যোগের কারণে। একদিকে যেমন জল জমে গেছে, তেমন কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টি সম্পূর্ণভাবে থেমে যায়নি, অন্যদিকে বজ্রপাতও কিন্তু চলছে। সে কারণেই কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে এনডিআরএফের যারা আধিকারিক রয়েছেন তাদেরকে। তারা এখন নিজেদের মধ্যে আলোচনা করছেন ঠিক বৃষ্টিটা একেবারে থেমে গেলে কিভাবে তারা পরবর্তী পদক্ষেপগুলো নেবেন। আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোলিক ক্রেনের মাধ্যমে এই সম্পূর্ণ ছাদটি, চাঙর যেটা ওই লোহার স্ট্রাকচারের ওপর রাখা ছিল সেটাকে তুলে রাখা হয়েছিল, সেই ক্রেনগুলো পর্যন্ত সরিয়ে নিয়ে আসতে হয়েছে এবং ভিতরে গিয়ে এই মুহূর্তে এনডিআরএফের যারা আধিকারিক রয়েছেন তারা পর্যবেক্ষণ করছেন, উপস্থিত রয়েছেন সেনার পদস্থ সেনাকর্তারা রয়েছেন, উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে পুলিশের, এবং প্রত্যেকেই আলোচনা করছেন যে এর পরবর্তী সময়ে বৃষ্টি থামলে ঠিক কিভাবে কাজ করা হবে। আকাশ এখনও মেঘলা, 1.5 ঘন্টা ধরে কাজ বন্ধ রয়েছে। যেভাবে কাজটা পিছলো, এই যে এতক্ষণ ধরে কাজ বন্ধ রাখা এবং আগামী 1 ঘন্টার মধ্যেও কাজ শুরু করা যাবে কিনা সেই নিয়েও কিন্তু সংশয় রয়েছে। ভেতরে যারা আটকে রয়েছেন তাদেরকে কিভাবে বার করা হবে, এখন তাদের কি পরিস্থিতি বা তাদের সঙ্গে আর কোনো রকম যোগাযোগ স্থাপন করা যাচ্ছে কিনা সেই সমস্ত বিষয়টাই কিন্তু এখন প্রশ্নচিহ্নের মুখে। এখন পরবর্তীতে ঠিক কী পদক্ষেপ হবে সেটা নিয়েই কিন্তু তারা নিজেদের মধ্যে পরামর্শ করছেন, আলোচনা করছেন, যাতে কাউরির কোনো ক্ষতিসাধন না করে যারা কর্মীরা আধিকারিকরা কাজ করছেন তাদের এবং যারা ভিতরে আটকে রয়েছেন প্রত্যেকে যাতে সুষ্ঠুভাবে বের করে আনা যায়, জীবিত অবস্থায় বের করে আনা যায়, সেই প্রয়াস কিন্তু নিরন্তরভাবে তারা চালাচ্ছিলেন। 25 ঘন্টা কাজ করার পরে 1.5 ঘন্টা ধরে এখন কাজ বন্ধ রয়েছে। তুমি দেখতে পাচ্ছ এনডিআরএফের যারা কর্মীরা রয়েছেন তারা রেইনকোট পরেও ভিতরে প্রবেশ করছেন যাতে কাজ তারা শুরু করতে পারেন। তবে ভেতরে যেহেতু জল জমে গিয়েছে তাই সেটা একটা ঝুঁকির প্রশ্ন রেখে দিচ্ছে। অন্যদিকে অ্যাম্বুলেন্স বাইরে দাঁড় করানো রয়েছে, যদি কাউকে উদ্ধার করা যায় তাকে যাতে দ্রুততার সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয় সেই বিষয়টাও কিন্তু এনডিআরএফের আধিকারিক সহ পুলিশ এবং প্রত্যেকেই কিন্তু সেই বিষয়টাকে নজরে রেখেছেন এবং ভিতরে যাতে আরও তাড়াতাড়ি অর্থাৎ বৃষ্টি থামলেই যাতে কাজ শুরু করা যায় সেই বিষয়টাকে কিন্তু তারা গুরুত্ব দিয়ে দেখছেন এবং ভিতরে কিন্তু তারা নিজেদের মধ্যে আলোচনাও করছেন ঠিক কিভাবে আর কিছুক্ষণের মধ্যে কাজ শুরু করা যাবে। তুমি দেখতে পাচ্ছ উচ্চপদস্থ একজন সেনাকর্তা তিনি বেরিয়ে আসছেন, ভিতরে আলোচনা চলছিল যে ঠিক বৃষ্টি থামলে কিভাবে কাজ হবে। এতক্ষণ প্রত্যেকেই আটকে ছিলেন, যে সমস্ত মেশিনগুলো রয়েছে, যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলো চালানোর কোনো রকম ব্যবস্থা করা যাচ্ছিল না, সে কারণেই কিন্তু বৃষ্টির জন্য অপেক্ষা করতে হচ্ছিল। এই যে আকাশের দুর্যোগ, সেই দুর্যোগ এখনও কাটেনি, বৃষ্টি ঝিরঝির করে পড়ছে, আকাশ মেঘলা, চারিদিকে আলো সেভাবে নেই, তাই সেক্ষেত্রে কিন্তু কাজ এখন শুরু করা একেবারেই সম্ভব নয়। তাই স্বাভাবিক পরিস্থিতি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং কিছুটা অপেক্ষা করার পরে অর্থাৎ আরও 1 ঘন্টা হয়তো বা অপেক্ষা করার পরে কিন্তু কাজ শুরু করা যেতে পারে এমনটা কিন্তু মনে করা হচ্ছে। তবে ভেতরে যারা এনডিআরএফের কর্মীরা ছিলেন তারা বেরিয়ে আসছেন এবং প্রত্যেকেই কিন্তু একটা আলোচনার মধ্যে ছিলেন যে কিভাবে এর পরবর্তী প্ল্যান অফ অ্যাকশন সাজানো হবে এবং যেহেতু 1.5 ঘন্টা ধরে বৃষ্টি হলো তার জন্য কাজ বাধাপ্রাপ্ত হলো, ব্যাহত হলো 1.5 ঘন্টা ধরে কাজ, সেই বিষয়টাকে বলা যেতে পারে যে
ওভারকাম করে কি করে তারা আরও দ্রুততার সঙ্গে এই সম্পূর্ণ কাজটা, তাদের এই উদ্ধার কাজটাকে আবার শুরু করতে পারবেন, সেটাই কিন্তু এখন মূল লক্ষ্য। এবং তার সঙ্গে সকাল থেকে এবং গতকাল থেকে যেটা মূল উদ্দেশ্য ছিল তাদের যে জীবিত অবস্থায় সকলকে উদ্ধার করা, সেই বিষয়টাও কিন্তু মাথায় রেখেই তাদেরকে আলোচনা করতে হচ্ছে, পরামর্শ করতে হচ্ছে এবং তার পরবর্তীতে কী কী পদক্ষেপ হবে সেগুলোই কিন্তু তারা সাজিয়ে নিচ্ছেন। ধন্যবাদ ঐশী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।